ভিডিওটা এখন যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে এমন একটা জায়গায়, এমন একটা পরিবেশে আসছি, যে পরিবেশটা আপনারা খুব উপভোগ করবেন। আজকে আমাদের আলোচনাটা খুব উপভোগ করবেন। আমাদের সাথে আজকে আলোচনায় থাকবে আমার খুব কাছের, যে কথা আমরা বরিশালের ভাষায় বলি ল্যাংড়া গালের দোস্ত। এরকম আমার এক ল্যাংড়া গালের দোস্তের সাথে আমরা কথা বলবো। তাকে মির্জাগঞ্জ উপজেলায় চেনে না, জানে না, এমন মানুষ আসলে খুঁজে পাওয়া খুব কম হবে। বিশেষ করে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরেও ওর একটা গ্রহণযোগ্যতা, ওর কথার ভিতরে একটা মাধুর্যতা, ওর কথার ভিতরে যৌক্তিকতা, এটা আমরা সবাই ওর কথা সবসময় স্মরণ করি। আমরা অনেক সময় আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, বন্ধু মহল। আমরা প্রায় ওর কথা শোনার জন্য বন্ধু মহল আমরা ভিডিও চ্যাটে আসি, ওর সাথে একটু আড্ডা দেওয়ার জন্য। সে একজন উদীয়মান রাজনীতিবিদ, সে একজন উদীয়মান আইনজীবী, এলাকার যথেষ্ট পরিচিত একজন মানুষ। আসলে আমি যদি এগুলো বলি আমার বলাটা কম হয়ে যাবে। আমার মনে হয় তাকে আপনার দেখলে আমার আর কিছু বলতে হবে না। তো আপনাদের সাথে আমি এখন এই মুহূর্তে পরিচয় করে দেব অ্যাডভোকেট হাসিব হাওলাদার। তো সম্মানিত দর্শক, একটা কথা আমি বলে রাখি, সাধারণত আমরা ইন্টারভিউ নেই বা একটা যখন কারোর সাথে একটা সাক্ষাৎকার নেই, তাকে আমরা আপনি বলে সম্বোধন করতে হয়। কিন্তু এই লোকটারে আপনি বলে সম্বোধন করতে আমারও লজ্জা লাগে, আমার মনে হয় এরও লজ্জা লাগবে। তা আমি আজকে ওই আমাদের যে ফর্মালিটিসটা আছে ওইটা মেনটেন করতে পারবো না মনে হয়। এজন্য আপনারা কিছু মনে করবেন না। দোস্ত কেমন আছো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত। তোমার এই উদ্যোগ, এটাকে সাধুবাদ জানাই, এবং তোমার এই চ্যানেলের মাধ্যমে, তোমার এই পত্রিকার মাধ্যমে এবং তোমার এই ক্যামেরার মাধ্যমে আমি তোমার দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং সর্বোপরি প্রিয় মির্জাগঞ্জ উপজেলাবাসীকে আমার সালাম, আদাব, নমস্কার। বন্ধু, আমার একটা প্রশ্ন তোমার কাছে। প্রশ্ন না, এটা জাস্ট একটা মন্তব্য। আমাদের তো জাস্ট পিছনে আমাদের খুব মধুর একটা স্মৃতি আছে। আমাদের স্কুল জীবন, প্রাইমারি জীবন, হাই স্কুল জীবন, প্লাস এলাকার ফ্রেন্ড সার্কেলের জীবন। এই বিষয়ে তোমার একটু পরীক্ষা নিয়ে আমি, তোমার কি কি স্মৃতি মনে আছে একটু দেখি তো। শোনো, তোমার আমি মাঝে মাঝে এই কথাটা বলি, আমরা যেহেতু একটা আড্ডার মধ্যে আছি, আমরা আড্ডাই দিই, আড্ডায় আমরা এটা এটা তো মানে তোমার ইন্টারভিউ, জাস্ট ইন্টারভিউ, একটা হ্যাঁ, আড্ডা। এটা আসলে ওইভাবে কোনো ইন্টারভিউ না, এটা আমরা আড্ডা দিচ্ছি, যে কারণে ওইভাবেই একটু বলি। মাঝে মাঝে আঞ্চলিকতা আসবে, মাঝে মাঝে স্মৃতিচারণ হবে আমাদের। ধরো, আমি প্রায় বলি যে আমরা হইলাম সর্বশেষ ভাগ্যবান প্রজন্ম। সর্বশেষ ভাগ্যবান প্রজন্ম কেন? আজকে তুমি দেখো, আমাদের জেনারেশনের পরে আমরা ডাকযোগে চিঠি দেখছি, আমরা টেলিগ্রাফ দেখছি, তারপরে পরে আসলো টেলিফোন, দেখলাম টেলিফোনে এক্সচেঞ্জে গিয়ে ফোন করতে হইতো, হ্যাঁ, ল্যান্ডলাইন দেখলাম। সেই ল্যান্ডলাইনটা, হ্যাঁ, টিএনটি অফিসে, তো টিএনটি অফিসে গিয়ে ফোন করতে হইতো, লাইন পাওয়া যাইতো না। এরপরে হইলো কি, বাসায় বাসায় ল্যান্ডলাইন গেল, সেটা মোবাইল আসলো। হ্যাঁ, তো মোবাইল আসার পরে পাইলাম এসএমএস, চিঠি আর তখন খামে লাগে না। এখন তুমি দেখো যে তখনকার এসএমএস এর যে লোগোটা মোবাইল ফোনে, এখনো বোধ হয় এসএমএস এর লোগোটা ওই চিঠির খামে ইনভেলপের মতো একটা ব্যাপার ছিল, যে আপনি চিঠিটা এইভাবে পাঠাইতেছেন। তো এখন তারপরে চিঠি গেল, তোমার এই যে মেসেজিং গেল, তারপরে আসলো, তারপরে আমরা কি হইলো, একেবারে ইন্টারনেটের মধ্যে ঢুকলাম। এরপর এখন তো এই প্রজন্ম, আমার ছেলে মেয়ে বা তোমার ছেলে মেয়ে জানবেই না যে এই ধরনের ব্যাপার স্যাপার ছিল কি। এবং এই যে বিজ্ঞানের যে একটা অভূতপূর্ব পরিবর্তন, এইটা যে লাস্ট 20 ইয়ার্সে যে ধরনের পরিবর্তন হয়েছে, এটা কিন্তু এর আগে এই গতিতে হয় নাই। পরিবর্তন হলো অনেক আগের
বৈজ্ঞানিক গবেষণার ফলাফলটাই এইটা, কিন্তু গত 20 বছরে যে মানে একটা ধামাকা পরিবর্তন হয়েছে, এইটা এইটা একসাথে, এবং সেই পরিবর্তনটা আমরা চাক্ষুষ দেখছি। হ্যাঁ, যে কারণে তোমার মানে আমরা আসলে আহ, যেটা প্রত্যক্ষ করছি আমাদের আমাদের সামাজিক জীবনে, সামাজিক প্রেক্ষাপটে, তুমি দেখো আজকে তুমি এই এই শহরে কিন্তু আমরা বড় হয়েছি, তুমি আমি আমরা সবাই। একটা সময় ছিল যখন আমাদের বিনোদনের জন্য আমরা কি না করছি, আমরা স্কুল পালায়া আমরা সিনেমা দেখছি, তুমি তোমার 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 এবং এটার জন্য যথেষ্ট পরিমাণের আমরা ইয়ারও মাইরও শিকার হয়েছি, খাইছি। মাইরও খাইছি। এবং এই মাইরগুলো তোমার কি যে মনে আছে একবার আজিজ স্যার আমাদেরকে হ্যাঁ মারছিল হ্যাঁ সবাই রে? হ্যাঁ, কিন্তু এবং হঠাৎ তোমার একটা কথা কইতো আজিজ স্যার, আজিজ স্যারকে আমি যদি আজিজ স্যার বেঁচে নেই, আল্লাহ তাআলা বেস্ট নসিব করুক, বেস্ট নসিব করুক, আমি তার একজন একনিষ্ঠ শিষ্য ছিলাম। স্যার যদি বেঁচে থাকতো আমি স্যারের কাছে যাইতাম এবং স্যারের আমি দোয়া নিয়ে আসতাম, কারণ আজকে আমি, তুমি যেটা বলো এটার পিছনে বাবা মার যে অবদান, স্যার আমাকে একটা কথা বলছিল, ওইটা পরে একটা গল্পে বলতেছি তোমাকে। তো তোমার মাথায় সবসময় টুপি থাকতো, কারণ তোমার একটা কথা কইতো যে তোর 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 টুপির মধ্যে কয়টা শয়তান থাকে আমি বাইর করবো। এবং ধরো এই যে অম্ল মধুর সম্পর্ক এবং এই যে একটা মানে খাঁটি প্রাকৃতিক প্রকৃতির কোলে যে বেড়ে ওঠা, এইটা আমাদের পরে আর হবে না। এবং তুমি আজকে তুমি তোমার আমাকে পাইতে হইলে দোস্ত তুমি কি আসো, ফোন দিতে হয়। হ্যাঁ, আর ওই সময়টা কি ছিল যে বিকেলে একটা অবস্থানই ছিল ভিন্ন, যে এইখানে অমুক, এইখানে 4টার পরে বা 5টার পরে গেলে পাওয়াই যাবে। এই যে এই জায়গাটা, এই যে এই কাছে এই যে মিল, এই যে নদীর পার। নদীর পাড়ে। হ্যাঁ, তো এইটা বন্ধু, এইটা এইটা মানে সম্মানিত দর্শক, আমরা আসলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা এই যে নদীর পাড়টা, এই নদীর পাড়টার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে, অনেক স্মৃতি। এই নদীর পাড়ে এখানে যে মানে মিলটা আছে, মিলের পাশে আমরা হ্যাঁ আড্ডা মারতাম হ্যাঁ প্রায় সময়, আমরা বিকালে এখানে একা বসতাম। তো যেহেতু আজিজ স্যারের প্রসঙ্গ একটা তুললো আমার বন্ধু, তো আমাদের পুনর্মিলন হলো কত সালে? এটা বোধ হয় 17-তে। 17। 17-তে। তো তখন আজিজ স্যার জীবিত ছিল। আজিজ স্যার যখন আসছে, আমার মনে আছে, তোমার খেয়াল আছে কিনা, তুমি আবার তখন একটু উপস্থাপনাটা না এগুলো দায়িত্ব ছিল। ছিলাম, হ্যাঁ। ঠিক আছে, তখন আসলে এতগুলা মনে হয় যে তুমি খেয়াল করো না। স্যার যখন মাঠে আসছে, আমি স্যারের পায়ে হাত দিয়ে সালাম করছি। তো সালাম করার পর সাথে সাথে স্যার জড়াই দিয়ে কান্না করে দিচ্ছে। আহ আমার আহা আসলে বিষয়টা এখনো মনে আছে, চোখের সামনে ভাসে। স্যার কান্না করে দিয়ে শুধু এভাবে বলছে যে আমি তোদেরকে এত মারছি, আহ, তারপর আমার এত ভালোবাসে কেন? তখন আমি বলছিলাম, স্যার আপনার মায়ের খাইছি বিধায় আমরা এখানে আসছি, আল্লাহ আমাদেরকে এখানে আনছে। কিন্তু বর্তমান প্রজন্ম শিক্ষকদেরকে কতটুকু সম্মান করে। তুমি, আমি তোমারে আমার বলি, মাও একজন আমার টিচার। হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে ম্যাডামের সাথে আজকে দেখা আমার, ম্যাডামের পায়ে হাত দিয়ে আমি সালাম করছি, এটা আমার একটা আবেগের সালাম আসলে। আবেগের সালাম। ঠিক আছে, এটা কি বলবো? তুমি ধরো গত 38 থেকে 39 বছর আমার মায়ের শিক্ষকতা জীবন, তো 1 বছরের জন্য 40 হয় না, 1 বছর বা 2 বছরের জন্য। এই 38-40 বছরে একটা দীর্ঘ সময়। এই সময় ধরো এই শহরে ভালো মন্দ যারা জীবনে সফল বলি আমরা আক্ষরিক অর্থে, এই সফল বলো ব্যর্থ বলো, সব শ্রেণীর শিক্ষার্থীরা তার স্টুডেন্ট। আমি যেখানে যাই, ধরো আব্বা সিনিয়র আইনজীবী, পলিটিক্যাল ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু তারপরেও আমি যে প্রিভিলেজটা পাইছি, আমি যে আদরটা পাইছি এই শহরে বা এই উপজেলা ব্যাপী, এইটা এক হইল আমার দাদার কারণে, মরহুম আমাদের 2 নং মির্জাগঞ্জ ইউনিয়নের মরহুম ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ হাওলাদার। তারপরে আরেকটা হইলো আমার নানার কারণে। এরপরে লাস্ট হইলো আমার মায়ের কারণে। কারণ সকল যে স্টুডেন্টরা, তার যে স্টুডেন্টরা সবাই আমাদেরকে কোলে, একেবারে কোলে কোলে আমি বড় হয়েছি। গত পরশুদিন চত্রায় গেছিলাম নির্বাচনী কার্যক্রমে, তোমার ওইখানে যাওয়ার পরে এক হিন্দু বাড়িতে থুরথুরা একেবারে মানে বয়োজ্যেষ্ঠ একজন লোক কথা বলতে বলতে যে তোমার দাদা, তোমার নানার নাম লতিফ মাস্টার। তো ওই সালাম মির্জাদের দরজার যে চত্রা যে প্রাইমারি স্কুল, ওইখানে দীর্ঘদিন শিক্ষকতা করছে, সালাম মির্জা তার ছাত্র। ওই অঞ্চলে বা অন্যান্য জায়গায় যেখানে আছে, এই যে একটা ভালোবাসা, আজকে এখনো ধরো দূর দূরান্ত থেকে মায়ের শিক্ষার্থীরা আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমাকে বলে, ভালোবাসে। মানুষের জীবনে দোস্ত ভালোবাসার চাইতে বড় প্রাপ্তি তো আর কিছু নাই। এটা আসলে তো আজিজ স্যারের কথা তুমি বলছিলে, যেটা এটা একটু মনে করি, তো দুরন্ত পানাই তো আমাদের জীবনটা গেছে। তো স্যারের একটা নাম ছিল ওই না, সময়। ওইটা থাক, বাদ দাও, ওইটা বাদ দাও, ওইটা নিয়ে আমরা কথা না বলি, মানুষটা মারা গেছে। তো এবং এইটা আসলে প্রত্যেকটা জেনারেশনই তাদের সময়ের যে স্যার, তাদেরকে একটু মানে তখন তো শাসনটা গায়ে লাগতো, তখন তো ভালো লাগতো না শাসনটা। না, তবে আমি একটু বলবো, তুমি না চাইলে আমি না, বলবো বলো বলো বলো। যে আমাদের 2জন স্যার ছিল, আজিজ স্যার এবং অমল স্যার। বাপিদার সাথে কয়েকদিন আগে কথা হয়েছে। মানে আসলে কথা বলতে বলতে দাদাও খুব আবেগ আপ্লুত হয়ে পড়ছে। আমি, বাপিদা হচ্ছে অমল স্যারের ছেলে। তো
অমল স্যারকে আমরা সবাই রাখতাম টাইগার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যারকে যদি বারান্দায় স্যার চোখ আহ, দিত, বারান্দা আহ, পরিষ্কার ফর্সা বাড়ির বারান্দা। নাম্বার ছিল মনে আছে তোমার? বেতের বাড়ির নাম্বার ছিল যে 35 নাম্বার না 40 নাম্বার বাড়ি। স্যারের এরকম ছিল, কিন্তু আসলে কি বলবো, আজিজ স্যারের নামটা ছিল, যদিও নামটা একটু অন্যরকম, কিন্তু এই স্যারে এই নামে তাকে চিনতো না এমন কোনো স্টুডেন্টও নাই, স্টুডেন্টের গার্ডিয়ানরাও নাই। কেরা হ্যাঁ আজিজ। কেরালা। আমাকে একবার মনে আছে, হ্যাঁ। ওই যে আসলে তোমার মনে আছে কিনা, আমরা একবার সিনেমা দেখতে গেছিলাম। হুম, 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 হুম। স্যার ওই দিন আমাকে ধরে ফেলাইছিল। পরের দিন স্যার আমাকে মারছিল। আমি বসতাম ফার্স্ট বেঞ্চের জাস্ট ডান বাম, মানে কর্নারটায়। আমার চুল ধইরা স্যার বাইর করলো বাইরে, কতক্ষণ থাপড়াইলো। স্যার একটু শর্ট ছিল। লাফ দিয়ে থাপা দিল। লাফ দিয়ে থাপড়াইলো। থাপড়াই আমাকে মাঠে বের করে দিল। দাঁড়া, যা, রোদ্রে দিয়ে দাঁড়াইতে। আমি বললাম মনে হয় এই জায়গা নেই, শেষ। মাসুম ছিল। মাসুম রে বলো বেতান। মাসুম লাইব্রেরিতে ঘুরে আসলো, ব্যাট পায় নাই, ব্যাট পায় না। আসলে আনে নাই। তো মাসুম তো চিন্তা করছে আজকে শফিক শেষ। শেষ। এই চিন্তা করে মাসুম চিন্তা করে, যাক দেখি স্যারের কাছ থেকে শফিককে বাঁচানো যায় কিনা। হ্যাঁ, কিন্তু শেষ চেষ্টা আর শেষ রক্ষা হয় নাই তোমার। পরে শাহজাহান নামে আমাদের একজন দপ্তরি ছিল, আমরা সবাই তাকে শ্রদ্ধা করি। ভালো ছিল সাজান ভাই। নাই। তো ওনাকে ডাক দিল, শাহজাহান ব্যাট নিয়ে আয়। 2টা ব্যাট নিয়ে আসলো। জোড়া ব্যাট। আমারে ডাকলো। সম্মানিত দর্শক, কি মারটা যে মারলো, আমার পিঠে পুরো প্রিন্ট হয়ে গেল। পিঠে পুরো প্রিন্ট। বাড়িতে যে আমি 2 দিনে শার্ট খুলতে পারি। আমার মাও ছিল এরকম, যে শিক্ষকরা যদি আমাকে শাসন হ্যাঁ করতো, না, কোনো কিছু করার সে নেই। আরো তাতে অ্যাপ্রিসিয়েট করতো। হ্যাঁ, ভালো হয়েছে, তুমি ঠিক আছে, নিশ্চয়ই আমি আকাম করছো। আমি শার্ট খুলি না, কি করো না। পরে যখন মা দেখছে, হ্যাঁ ঠিকই আছে। এই ছিল আমাদের লাইফ তোমার আসলে। স্যারের যে এই যে রবিবার এবং হাটবার, মানে রবিবার বুধবার আমাদের হাট ডে। ওই হাট ডে তে আমাদের এখানে মর্নিং শো হইতো। সিনেমা মর্নিং শো হইতো পায়রা সিনেমা হল। এখন তো পায়রা সিনেমা হল অস্তিত্বই নাই। সিনেমা তো এখন হাতের মুঠোয়। তো এখন স্যার যে এই পাহারাটা দিত এইটাকে, আমি যেহেতু স্যারের খুব মানে আস্থা বাজানোর লোক ছিলাম, তো আমি এই পাহাড়টাকে আমি এবার মানে একটু বাজারজাত করতাম, একটু একটু মানে বিক্রিও বলতে পারো তুমি একদিক দিয়ে। সেটা হলো যে অনেক সময় দেখা গেছে যে এই আমার কাছে তো ওই বয়সে তো স্বাভাবিকভাবেই পয়সা পাতি তো সবার কাছে থাকতো না সব সময়। তো ওইটাকে আমি একটু ব্যবহার করতাম। ধরো যেদিন আমার কাছে টাকা নাই, সিনেমা দেখতে হবে, তো সিনেমা হলের সামনে গেলেই তো অনেক বন্ধু বান্ধব আমাদের তো এখন তো আমাকে দেখলে, আমি যেহেতু স্যারের খুব একটা আস্থাভাজন, তো আমি একটা ধরতাম যে কি করবা তোমরা, সিনেমাকে দেখাবো নাকি আমি যেমন স্যার লই আমি হাজির হয়েছি, সিনেমা হলে ঢোকো, আমি লই আইতেছি। মানে এটা একটা মজার ব্যাপার। আজিজ স্যারের সব থেকে বড় একটা বিষয় শফিক আমার মনে পড়ে, তো এই দুরন্তপনার কারণে আজিজ স্যারের কাছে তো প্রতিদিন আমার নামে মোটামুটি একটা একটা অ্যানালিস্ট থাকতো প্রায় দিন। কথা বলতো যে তোরা কি বান্নামি করো, এর থেকে হাজার গুণ আমরা করছি, হ্যাঁ, কিন্তু তোরা ধরা খাও, আমরা স্যার ধরা কিন্তু খাই না। অ্যাডভোকেট ছিল তুমি জানো। হ্যাঁ রাইট। স্যার অ্যাডভোকেট হ্যাঁ ছিল এবং সনদপ্রাপ্ত আইনজীবী ছিলেন। হ্যাঁ। কিন্তু স্যার ওই প্রফেশনটা যায় নাই, সে তার ভালো লাগতো না, সে শুট করতে পারে নাই। তো স্যার একদিন আমাকে বলল, মানে প্রতিদিন যখন এই নালিশগুলো যাইতো, তো নালিশ যাওয়ার পরে স্বাভাবিকভাবে আমাকে ধরতো। তো আমাকে ধরার পরে খুব, তো আমি তো মানে এটা তো স্যারের কাছে নালিশ দেওয়ার উদ্দেশ্যই ছিল আজকে মাইর খাওয়াইতে হবে, মাইর সে দেবেই। কিন্তু মানে স্যার যখন আমার জিজ্ঞেস করছে ও কি, আরেকজন একটু মাঝখানে একটু, আমরা স্যারের কথা বলতে ভুলে গেছি, সুভাষ চন্দ্র শীল। আমাদের খুব মানে কি বলবো, উনি বরিশাল বিভাগে প্রধান শিক্ষক হিসাবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ছিল। স্যার আমাদের 2007 সালে যে সিডর হইলো, এই সিডরের সময় স্যার মারা গেছে। এবং সেটা স্কুল স্কুল দেখভাল করতে গিয়ে। হ্যাঁ রাইট। স্যার ওই মুহূর্তে স্যারের বাসভবন থেকে রাস্তার অপোজিটই তো, ওইখান থেকে স্কুলের কি হইতেছে এটা দেখতে গেছে। মানে তুমি তুমি চিন্তা করো, একটা মানুষের তার স্কুলের প্রতি প্রীতি বা প্রেমটা ভালোবাসা কিরকম ছিল। এবং আরেকটা বিষয় প্রসঙ্গক্রমে বলি তোমাকে, যে স্যার একজন হিন্দু মানুষ ছিলেন, সংখ্যা লঘু যাকে বলি আমরা, যদিও এটা একটা সাম্প্রদায়িক শব্দ, বলা উচিত না। তারপরও এই প্রপার থেকে স্যারের বাড়িটা আউটসাইড, এবং তখন রাস্তাঘাটের অবস্থা ভালো ছিল না। আমি যখন প্রথম তোমাদের ওই এলাকায় যাই, স্যারের ওই এলাকায় শ্রীনগরের দিকে, এবং আমি তখন গেছিলাম আমাদের বাসায় একটা গ্রুপ, মানে ওই যে আগে তো মেট্রিক পরীক্ষা বা ইন্টার পরীক্ষার সময় তোমার আউটসাইড থেকে প্রচুর লোকজন বিভিন্ন জায়গায় থাকতো, আত্মীয় স্বজন বাইয়ে থেকে। তো ওনারা আমাদেরকে বেড়াইতে নিলেন, আমরা গেলাম, তো স্যারের বাড়ি তখন আমাকে দেখাইলো। তখন আমি চিন্তা করলাম যে আয় হায়, এই অজপাড়া থেকে মানে গিয়ে উনি, ওনার মেধা দেখো তুমি। এবং উনি মানে তুমি একজন, আমরা ওই মাঝে মাঝে বলি যে অ্যাডমিনিস্ট্রেশন অলওয়েজ মাস্ট বি বাস্টার্ড, এই যে শব্দটা, যে অ্যাডমিনিস্ট্রেশন হইতে হবে। উনি এইখানের কোনো হোম রাজ, আলতাফ চৌধুরী তখন ক্ষমতায়, কিন্তু আলতাফ চৌধুরী ক্ষমতায় থাকলেও উনি
এই যে দলীয় প্রভাব বলো, স্কুলের বাউন্ডারির মধ্যে এই জিনিসটাকে উনি উনি বরদাস্ত করতেন, এবং ওনার উপরে যথেষ্ট প্রেশার আসছে তখন আমরা জানি, কিন্তু উনি এইটাকে এইগুলো টোটাল বিষয়গুলোকে থোড়াই কেয়ার করে উনি স্কুল পরিচালনা করছে, এবং এটার জন্য স্যারের প্রতি কৃতজ্ঞ থাকবো। এবং অনেক ভুল শুধু করছি, স্কুলের আমাদের যে স্কুলটার যতটুকু উন্নয়ন, যতটুকু উন্নতি, মানের মানের উন্নতি, শিক্ষার মানের, শিক্ষার মানের যে রাইট উন্নতি, রাইট, এটার আমি বলবো 100% থেকে যদি আমি কিছু মাইনাস করি, 90 নিচে আমি নামতে পারবো না এটা স্যারের অবদান, স্যারের অবদান, স্যারের অবদান। তো বন্ধু আমরা আসলে অনেক স্মৃতি চারণ করলাম। মাঝখানে একটু বলে নেই তোমাকে, সেটা হলো আজিজ স্যারের যে গল্পটা, তো আমাকে ধরতো নি, যাই তুই কি ব্যাপার, তুই ওরা এটা কেন করছো, তো এই অভিযোগের বিপরীতে তো একটা ডিফেন্স থাকবে, তো তখন তো আর এত কলা কৌশল বা এত কিছু বুঝতাম না আমি। আহ, ওই অভিযোগের বিপরীতে এমন একটা ওইভাবে যৌক্তিক ভাবে একটা উত্তর দিতাম যে ওনার আসলে আমাকে রাগাবার বা মারার কোনো সুযোগ থাকতো না। তো একদিন আমার ডাকছে ওনার চেম্বার, তোমার এসছেন মাস্টার, হেডমাস্টার হয় না, ডাকার পরে বলতেছে যে শোন, আমি তো, তুই আমাকে একটা সত্য কথা বল, মারবো না। আমি বললাম, স্যার বলেন। এই প্রতিদিন যে তোর নামে যে অভিযোগগুলো আসে, এগুলো তুই আসলে প্রতিদিন করছো, সবই তো করছো। আমি বললাম, স্যার কি বলেন, না না বল। মারবো তা না, আমি ভয় চুপচাপ নেই। মাথা নোয়াই আছি। বল, শোন, সেইটা আমি জানি যে তুই এগুলো করছো, কিন্তু তারপরেও তোরে আমি যখন জিজ্ঞেস করি তখন আসলে তোকে যে আমি পানিশমেন্ট দেবো এইটার কিছু থাকে না আমার কাছে, তোর যুক্তির কাছে। তো বাবা রে, আমি নিজেও তো একজন আইনজীবী, কিন্তু আমি পারি নাই করতে। তোর বাপ আমার বন্ধু, আব্বার আদিসের একেবারে বন্ধু মানুষ ছিল, তো সে করতেছে। তো তোরে আমি একটা কথা বলি, তুই ভালো ডিফেন্স দিতে পারো, তুই এই প্রফেশনটায় যাইস। ও আচ্ছা, আমি এই প্রশ্নে আসতাম হ্যাঁ, তো যে স্যারের আসলে আমি এই প্রশ্নেই আসতে চাইছি একটু পরে যে আমি আমরা সবাই জানি যে তুমি আইনজীবী পেশায় আছো, আইন ব্যবসায় আছো। তো আমি এই প্রশ্নটা করতে চাইছিলাম যে আসলে এই প্রফেশনে আসার তোমার মূল উৎসাহদাতা বা ইন্সপিরেশনটা কার কাছ থেকে আসে? তাহলে প্রশ্ন উত্তরটা আমি অটোমেটিক পেয়ে গেলাম। অটোমেটিক্যালি ইন্সপিরেশন বলতে আব্বা একজন আইনজীবী, উনি আমার পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। তো বাবা হিসেবে সফল নাই বললাম, এটা অন্যান্য আইনজীবীরা নির্ধারণ করবেন। বর্তমানে উনি এডিশনাল পিপি হিসেবে আছেন, কর্মরত আছেন, এবং একজন সিনিয়র আইনজীবী হিসেবে আছেন। তো আমি তো ছোট সময় থেকেই আব্বাকে দেখে বড় হয়েছি, আর আব্বার একটা ইচ্ছা ছিল যে তার একটা ছেলে অন্তত তার প্রফেশনে যাবে। আর স্বাভাবিকভাবে বাবা মা তার ছেলে মেয়েদেরকে কিন্তু তোমার ছোট সময় থেকে বুঝতে পারে যে আসলে আমার এই ছেলেটা এর গতি প্রকৃতি কোন দিকে, মেধাটা কোন দিকে যাচ্ছে। তো উনি সবসময় এইটা চাইতেন যে, এবং দেখবা যে সকল পেশার যারা আছেন তারা চায় অন্তত সন্তানকে তার মতো করে, একটা সন্তান অন্তত, একজন অন্তত তার মতো করে থাকুক, কথা বলুক। তো বেসিক্যালি আব্বার ইচ্ছেই তো আইন পড়া। তারপরে পারিপার্শ্বিক বিষয়গুলো ছিল, আদিস স্যারের কথা বললাম, আদিস স্যার একদিন এইভাবে বলছে, তখন তো হাই স্কুলে 9-এ পড়ি বোধহয়। তো এই বিষয়গুলো এবং আমার নিজের আমি এই বিষয়টাকে খুব ফিল করতাম, এনজয় করতাম। এবং আমি মাঝে মাঝে, যেমন ধরো তোমার এইখানে ম্যাজিস্ট্রেট কোর্ট পটুয়াখালীতে, আমার স্কুলে যাওয়ার আগে যে 5 টাকা 10 টাকা যে হাত খরচ বা যেটা ছিল ওই সময়, 5 টাকা 10 টাকা ভালো খরচ, 20 টাকা 50 টাকা 100 টাকা, 100 টাকা পকেটে থাকলে মনে হইতো যে টোটাল উপজেলাটা আমার। হ্যাঁ, তো এই খরচটাও আসলে আমি আব্বার কাছে কোর্ট থেকে নিতাম। কেটে দিও, হ্যাঁ জেল, বাসায় কেটে দিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাচ্ছি। তো এখন সরি, আমি একটু ইন্টারাপ্ট করলাম। তো এইভাবেই আসলে এখানে ইয়ে করা। তারপরেও পারিপার্শ্বিক কারণে অনেকটা সময় চলে গেছে আমার, মাঝখানে ঘটনা প্রবাহের মাধ্যমেই তো জীবন মানুষের অতিবাহিত হয়। আর মানুষের, আমি যেটা দেখছি বাস্তবতা থেকে বা আগেও বিভিন্নভাবে বুঝতাম পড়ালেখার মাধ্যমে, বিভিন্ন ইয়ে পড়ার মাধ্যমে, যে আসলে মানুষের যে লক্ষ্য, জীবনের লক্ষ্য বলো, তারপরে তোমার গতি প্রকৃতি, চলার পথ, এইটা অনেকটা নদীর মতো। এটা অনেকটাই নদীর মতো। যেমন আমি ওই উত্তরাঞ্চলে দেখছি যে নদীগুলো, তুমি গত বছর এক জায়গা দিয়ে দেখবা আর জামালপুরের দিকে বেশি, কিন্তু এবছর গিয়ে দেখবা তুমি অন্যদিকে চলে গেছে। এর কারণটা হইলো বাধা পায়। নদী যদি বাধা পায় একদিকে, সে অন্যদিকে ডাইভার্ট হবে। তো মানব জীবন আসলে অনেকটা এইরকম। তো
আবার খুব কম মানুষই পারে এটাকে আবার গুছিয়ে তার ট্র্যাকে নিয়ে আসতে, তার ইচ্ছার মধ্যে নিয়ে আসতে। জেদ লাগে একটা পর্যায়ে। আমি আমার কর্মজীবন যেভাবে শুরু করছিলাম সেখান থেকে ধরো আবার ব্যাক করে, হ্যাঁ তবে আব্বা একটা কথা বলতো, আমি আহ, যাই করি না কেন ওনার জন্য, আমার বাবা হিসেবে তার জন্য, বা আমার আমার দাদি এখনো বেঁচে আছে, আমার বাপ মার জন্য বা বাবা মার জন্য যা করতে চাই, উনি এগুলোতে আসলে খুব একটা আনন্দিত হইতেন না। উনি আহ, প্রায় বলতো যে তুমি, আমি যেটা চাই তুমি সেটা করতেছো না। কারণ একটা ছেলে ল গ্রাজুয়েট, আইন পড়ার পরে সে অ্যাডভোকেট হিসেবে ইয়ে করবে না, সে আমাকে ইন্সপায়ার করতো এইভাবে যে তুই আমার থেকে ভালো করবি, তুই একটু যত্ন করে এটা ইয়েটা কর। তো লাস্ট একটা সময় যখন চিন্তা করলাম যে না হায় এটা তো ঠিক হচ্ছে না, তখন আমি আসলে সবকিছু থেকে ফারাক হইলাম, সবকিছু থেকে নিজেকে গুটাই আনলাম, এবং আমার যে কাঙ্ক্ষিত জায়গা আমি সেখানে আছি আজকে। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ মানুষজন ভালোবাসতেছে, মানুষজন আহ, পছন্দ করতেছে। ভালোবাসা বললাম না যে এই ভালোবাসার পেশায় থেকে বড় আসার কিছু নাই। এই পেশায় আসার ইন্সপিরেশন বা উৎসাহদাতা হিসাবে আমরা তাহলে প্রথমত আমাদের মরহুম শ্রদ্ধ স্যারকে বলতে পারি, দ্বিতীয়ত কাকা। আসলে তোমার এই পেশা আসার মানে এখন মেইনলি তোমার উদ্দেশ্যটা কি, যে আসলে এই পেশা থেকে আমি কিছু করতে চাই নিজের জন্য প্লাস জনগণের জন্য? বিকজ আমি এই প্রশ্নটা করার কারণ হচ্ছে তুমি অ্যাজ এ পলিটিশিয়ান, এটা আমরা সবাই জানি তুমি রাজনীতির সাথেও জড়িত আছো, অ্যাজ এ পলিটিশিয়ান হিসেবে জনগণের জন্য কিছু করতে হলে সেখানেও এটার একটা প্রভাব আছে। তো এখানে তোমার এই পেশার মাধ্যমে তুমি কি করতে চাও সাধারণ মানুষের জন্য? আহ আমি একটা জায়গায় বলেছি কিছুদিন আগে যে তোমার যদি ওইটাকে আর একটু একটু ইয়াতে বলি, পরের সব লাইনগুলোতে বলি, যেমন ধরো তোমার যদি মানুষের দুরবস্থা দেখতে হয়, যে মানুষ আসলে আহ, দুনিয়ায় কতটা কষ্টে আছে। হ্যাঁ ঝামেলায় আছে, দুরবস্থায় আছে, কষ্টে আছে, সেটা দেখতে হলে তোমাকে তোমাকে এক যাইতে হবে হসপিটালে, আর এক যাইতে হবে, এবং হসপিটালের মধ্যেও যদি তুমি আর একটু বেশি খোঁজো তাহলে বার্ন ইউনিটে। হ্যাঁ, তো আমি বলতেছি না যে বার্নটাই সবথেকে বড়, কিন্তু ওইখানে একেবারে জ্বলন্ত দগদগে, ক্ষতটা খুব, ক্ষতটা খুব একেবারে মানে জ্বলতেছে এরকম। আর একটা যাইতে হবে তোমাকে জেলখানা। কেন? মানে ওইখানে তুমি দেখবা যে আসলে পৃথিবীটা কি, তুমি আমি কত ভালো আছি, তুমি আমি আসলে কত ভালো আছি, এটা যদি তুমি এই জায়গাগুলোতে তুমি না যাও বন্ধু, তুমি দেখবা না যে মানুষের আসলে কতটা অসহায়ত্বের মধ্যে মানুষ আছে। সম্মানিত দর্শক, আসলে যদিও এটা বলা ঠিক না, তারপরে প্রসঙ্গক্রমে যেহেতু আমার বন্ধু বলছে, আমার অভিজ্ঞতা আছে 17 দিন ওখানে হ্যাঁ ঘুরে হ্যাঁ, আসা। তুমি তো একটা, অতএব অতএব আমি জানি ওখানে ভিতরে মানুষগুলো কত অসহায়। হ্যাঁ একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, সে যেভাবে তার আত্মীয় স্বজন হ্যাঁ সবাই আছে পৃথিবীতে, কিন্তু থাকতেও কেউ নাই। নাই, ওইটা As ওইটা like ওইটা একটা আলাদা as দুনিয়া like বন্ধু, আলাদা as দুনিয়া like না। as like জেলখানাও এরকম, যে ওখানে আমার বাইরে সবাই আছে, আমার ফ্যামিলি আছে, বাবা মা আছে, স্ত্রী সন্তান আছে, কিন্তু এখন আমার কেউ নাই, কেউ কারোর নাই, সাথে যদি যোগাযোগ করবো না সেই পথ না নাই। নাই। তো ওখানে এরকমই একটা মানে অবস্থা। ইএনএফসি বলতে গেলে যে রাইট, ব্যাপারটা, ইএনএফসি যে রাইট, শব্দটা আছে, রাইট, রাইট। ইএনএফসি, আমি নিজে বাঁচি, নিজে আমি বাঁচি। নিতে পারছি। তো ওইখানে আমার একবার ওই যে ধরো আমি ব্যক্তিগতভাবে তুমি যেটা বললা রাজনীতিবিদ হিসেবে, এইখানে আমরা ধরো তুমি জানো যে এখানে অনেক আমার যে বয়স বা যে টাইমটা পার করছি জীবনের, এর মধ্যে আপ ডাউন আপ ডাউন, মানুষের জীবন তো এইভাবেই হয়। তো সেক্ষেত্রে দুরবস্থাও দেখছি, তারপরে মামলা হামলারও শিকার হয়েছি, আবার এটাকে প্রতিরোধও করছি। এখন ধরো সার্বিকভাবে একটা সময় দেখলাম যে মানুষ যে দুরবস্থার মধ্যে আছে, আমার পক্ষে তো আর তোমার ডক্টর হিসেবে ইয়ে দেওয়া সম্ভব না। আর দুরন্তপনার কারণে ছোট সময় থেকে অনেক বিষয় আমি আসলে ওইভাবে গুরুত্ব সহকারে না দেখার কারণে আহ, মেধাকে বলতে গেলে একটা সত্য কথা বলি, মেধাকে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ার কারণে, কাজে না লাগার কারণে একটু বোহেমিয়ান জীবনযাপন তো করছি তুমি জানো। একদিকে ধরো রওনা দিয়ে গেছি দীর্ঘ ধরো এক সপ্তাহ বেড়াইছি, এ বন্ধুর বাড়ি ও বন্ধুর বাড়ি, এরকম করছি না আমরা, নিখোঁজ খবর নাই, তখন তো মোবাইল ছিল না, তুই কই ট্র্যাকিং। তো যাই হোক, আমার বাড়ি এসে মাইরে গেছি। মারে গেছি। তখন বাড়ি যাওয়ার আগে আগে মনে হইতেছে কেমনে যাবো, তার আগে তো খুব মজা। তো এই ওই যে বিষয়টা বললাম যে ওই বিষয়টা থেকে আহ, উম, এই পেশার বাইরে বা অন্যান্য যা আছে সবাই সেবা করতেছে, আমি আমার মনে হয়
যে এখানে মানুষের জন্য করার সুযোগ আছে, মানুষের জন্য করার সুযোগ আছে। তুমি কিছু মুভি দেখবা, সেই মুভিগুলো দেখবা যে আইনি জটিলতায়, ভারতে একটা মুভি আছে তোমার ওই যে পঙ্কজ ত্রিপাঠীর যে কাগজ, মুভিটার নাম হচ্ছে কাগজ। অর্থাৎ একটা ভদ্রলোক, একটু বলি সংক্ষেপে, একটা ভদ্রলোক, তার হিন্দু ভদ্রলোক, তো সে একটা ওই যে তোমার ব্যান্ড পার্টির ব্যবসা করে। তো একটু দোকানটা বড় করে লোন নিতে গেছে, তো লোন নিতে গেলে জমির একটা মর্গেজ বা এই ধরনের কিছু একটা চাইছে। তো সে যখন জমির খোঁজ নিতে গেছে তখন দেখতে পাইতেছে যে তাকে তার চাস্তো ভাই বা চাচারা এরা মেরে ফেলছে, মানে কাগজে, সে কাগজে কলমে সে মৃত। এখন সে যে বেঁচে আছে এইটা প্রমাণের জন্য জীবিত, মানে সে এমন ভাবে এই যে আইন আদালত দাঁড়ায় ঘুরতে ঘুরতে, মানে দেখে ওখানে ফুটে তুলছে যে তোমার কি একটা ইয়ের মধ্যে জটিলতার মধ্যে সে আছে। তো এইখানে অনেক মানুষকে দেখছি আমি ছোট সময় থেকে। আমার দেখা গেছে আব্বাকে দেখতাম এই মানুষজনের ইয়ে করতে। আব্বা ওইরকম অনেক অনেক অনেকেই আছেন যে অনেক অর্থবিত্তের মালিক হয়েছেন, কিন্তু আব্বা সেটা পারেন নাই। কেন পারেন নাই? আব্বা আসলে আমাকে একটা কথা বলতেন সব সময়, যখন আব্বা বারের সভাপতি, যে আমি আমাকে মানুষ যেভাবে ভালো, এবং উনি সিলেকশন হয়েছিলেন, ওনার বিপরীতে কোনো প্রার্থী ছিল না। তো এটা তোমার ঐতিহ্যবাহী যে আমাদের জেলা আইনজীবী সমিতি, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি কিন্তু একটা ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতি। এটার ইতিহাসে প্রথমবারের মতো উনি, এটা আমার যদি জানায় ভুল না থাকে, উনি প্রথম একেবারে সিলেকশনে উনি সভাপতি নির্বাচিত হয়েছে। এটা তো মানুষের ভালোবাসা, ভালোবাসা না? তো দলমত তার বিরুদ্ধে কেউ আসে নাই, ভালোবাসা। তো এখন এই বিষয়টা, এবং মানুষের যে ভালোবাসা, মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকার আমাদের যে ঐতিহ্য, এইটা ওই যে আমার দাদা মেম্বারি করছেন, ভাইস চেয়ারম্যানই করছেন, এবং অনেক শক্ত প্রতিপক্ষকে হারাইয়া উনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তো সেই পাকিস্তান পিরিয়ড থেকে উনি ওনারা এর মধ্যে আছেন, জনসেবায় আছেন। এবং আরেকটা ব্যাপার, অনেক ক্ষেত্রে কৌশল ব্যবহার করে মানুষকে সাহায্য সহযোগিতা ওনারা করতেন। তখন তো মার্শাল্লাহ চলতেছিল, এর মধ্যে মানুষকে হেল্প করা এটা খুব ডিফিকাল্ট ছিল, অনেক কৌশল কৌশল করতে হয়েছে ওনাদেরকে। তারপরে আব্বা করতেছেন। এরপরে বেশি তোমার আমি তো এমন না যে আমাকে মানুষের রক্ত চুষে আমাকে আমার জীবিকা নির্বাহ করতে হবে, এটার কোনো কারণ নাই। আমি একজন আস্তিক মানুষ, এবং আমি বিশ্বাস করি আমি যখন দুনিয়াতে আসছি আমার একটা নির্দিষ্ট কাজের জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, এবং আমি আমি সেটা এইভাবে যদি করতে পারি, আমার মনে হয় আমি মানুষের সাথে থাকতে পারবো, মানুষকে প্রপারলি, মানুষকে সেবাটা দিতে পারবো, এই আর কিছু না। এবং মানুষ যাতে ভালোটা বাসে, এই মূলত এইটাই। সম্মানিত দর্শক, আসলে আমার বন্ধুর কথার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ আমি বললাম না একটু আগে যে আমি 17 দিন ওই জায়গাটায় ঘুরে আসার অভিজ্ঞতা আছে। আমি আসলে দেখছি তখন যে একজন আইনজীবীর কাছে গেলে, জজের সামনে যখন হাত জোর করে দাঁড়াতে হয়, জেলখানায় গেলে তখন মানুষ কতটা অসহায় হয়। নিজেকে মনে হয় যে আমার সব আছে কিন্তু এখন আমার কেউ নাই। আমাকে জেলখানা পাঠাই দেবে, ইচ্ছে করলে আমার মা আমার সাথে যাইতে পারবে না। যখন আমাকে নিয়ে যায় আমার মা হাউমাউ করে কেঁদে পুরা মানে বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিন্তু ওই পর্যন্তই শেষ। কিছু করার নাই, ভিতরে তো সে যেতে পারে না। কিছু করার নেই। তো আমার বন্ধু যে প্রফেশনটা বেছে নিয়েছে, হ্যাঁ, ডাক্তাররা মানুষকে সেবা করে চিকিৎসার মাধ্যমে, একজন আইনজীবী ইচ্ছে করলে তার যে এই পেশাটা, এই পেশার মাধ্যমে অনেক মানুষকে সে বিপদ থেকে উদ্ধার করতে পারে তার মহান এই আইনজীবী পেশাটার মাধ্যমে। আবার কিছু কিছু আইনজীবী আছে যারা আসলে এই পেশাটাকে কলুষিত করে, এক্স্যাক্টলি, সেটা সব জায়গায় আছে। সব পেশায় আছে। ডাক্তারদের সেখানে যদি বলতে চান সেখানে আছে, দোকানদার আছে, হুম। মানে সব কসাই বলে না প্রফেশনেই। অনেককে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ডাক্তারকে অনেক সময় কসাই বলে। বলে না? আসলে সব প্রফেশনেই ভালো আছে, খারাপ আছে। যে ভালো করতে চায় সে ওই প্রফেশন থেকে সে ইচ্ছা করলে রাইট, ভালো করতে, এজ এ রিক্সাওয়ালা, সে যদি এখান থেকে আমাদের কলেজ রোড থেকে যদি সে বাজারে আসে, এখানে ভাড়া 10 টাকা। এখন রাত্র 12টা বাজে বা 10টা 11টা বাজে, আশেপাশে কোনো রিক্সা নাই, আর সে যদি ভাড়া চায় যে না আমাকে 50 টাকা দিতে হবে, হ্যাঁ, এই যে দিতে বাধ্য, এই যে চেপে ধরা, বাধ্য। হ্যাঁ, তার প্রফেশন থেকেও সে কিন্তু ইচ্ছে করলে যে না এখন রাত্র যাই হোক, এখানে যেটাই ভাড়া হোক, 10 টাকা, আমি ন্যায্য 10 ভাড়া, টাকাই হ্যাঁ নেব। হ্যাঁ। তো আসলে বন্ধু, এখানে আমরা এখন আমি একটা হ্যাঁ, একটু সেনসিটিভ প্রশ্ন বলো করবো। বলো বলো বলো। আমরা জানি আমাদের আগামী 29 তারিখ, সরি, পিছনে 29 তারিখ আমাদের ছিল, উপজেলা পরিষদ নির্বাচন ছিল। আমাদের এখানে একটা ঘূর্ণিঝড় হয়েছে, রেমাল ঘূর্ণিঝড়ের কারণে আমাদের নির্বাচনটা স্থগিত করা হয়েছে। এখন আগামী 9 তারিখে আমাদের উপজেলা পরিষদের নির্বাচন। জি, এই নির্বাচনে আমরা লক্ষ্য করি যে তোমার একটা প্রত্যক্ষ অংশগ্রহণ, প্রার্থী হিসাবে না, অ্যাজ এ সমর্থনকারী বা অ্যাজ এ ভোটার, অ্যাজ এ সচেতন নাগরিক হিসাবে
তোমার একটা প্রত্যক্ষ অংশগ্রহণ মির্জাগঞ্জ উপজেলাবাসী লক্ষ্য করতেছে। আসলে এখানে মূলত তুমি রাজনৈতিক জীবনে নিজে তো প্রার্থী হও না, কিন্তু যে প্রার্থীর হয়ে তুমি প্রচার প্রচারণা চালাইতেছো, এর পিছনে যেহেতু তুমি একজন বিচক্ষণ মানুষ, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কোনো কারণ আছে। যদি এটা একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে হয়, যদি আমাদের এখানে যারা মির্জাগঞ্জ উপজেলার লোকাল যারা আমার এই ভিডিওটা দেখবে, জি। তারা হয়তো এই ভিডিও থেকে কিছু জানতে পারবে, কিছু শিখতে পারবে, exactly. তাদের সিদ্ধান্তটাকে একটু একটু মানে ঝালাই করে নিতে পারবে। যদি সিদ্ধান্তে ভুল থাকে, সে ভুলটাকে তারা একটু শুধরে এবার যে নিতে পারবে। তোমাকে ধন্যবাদ এই প্রশ্নটার জন্য, কারণ এই প্রশ্নটা সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্য কথা বলতে আমি এইখানে প্রত্যক্ষ যে অংশগ্রহণ, প্রত্যক্ষ বলতে আমি প্রার্থী না, তারপরও যেভাবে আমি সক্রিয় অংশগ্রহণ করতেছি এটা মূলত আমার বিবেকের দায়বদ্ধতা থেকে। বিবেকের দায়বদ্ধতা থেকে কেন? আমি যদি, একটা প্রবাদ আছে, অন্যায় যে সহে অন্যায় যে রহে দুজনই সমান অপরাধ। তো মানুষের যারা কথা বলবে, যারা নেতৃত্ব দিবে, বা যারা সমাজের বিবেকের ভূমিকায় থাকবে, তুমি একটা জিনিস অবশ্যই জানো যে দ্য লয়ার্স আর দ্য সোশ্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আইনজীবীরা হচ্ছেন সামাজিক প্রকৌশলী। হ্যাঁ, সামাজিক প্রকৌশলী। তারা সমাজের যে একজন প্রকৌশলীর যে কাজ, যে যাতে বিল্ডিংটা বলো, ব্রিজ বলো, রাস্তা বলো, সেটা যাতে তার বেসিকটা ঠিক থাকে, ভিত্তিটা মজবুত করে যাতে উপরের দিকে ধাবিত হইতে পারে। তো অ্যাডভোকেটরা বা আইনজীবীরা এরা সমাজকে ওইভাবে ভিত্তি দিয়ে গড়ার চেষ্টা থাকবে। তো যে দায়বদ্ধতা এখানে দীর্ঘদিন থেকে তুমি দেখতেছো যে একটা অচলায়তন চলতেছে, এবং অচলায়তনটার একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরো আমি যদি এক সন্তানের বাবা হই, আমার ছেলে হোক মেয়ে হোক, যেটা এটা বড় ইস্যু না, একটা সন্তানের বাবা, তো তখন একটা পর্যায়ে যখন আসে, তখন ওই সন্তানটা আমার যদি মানে সে যেটাই করুক না কেন, আমাকে আমি কিন্তু এক প্রকার তার কাছে একটা মানে জিম্মির মতো বা হয়ে যায় কিন্তু অনেক সময়। কারণ তাকে তুমি ফেলতেও পারবা, বা তাকে তুমি রাগ চাপ দিতে পারবে, তোমার আছেই একটা। তো যদি এখানে 2-3টে সন্তান থাকে, তুমি দেখবে যে প্রতিটা ফ্যামিলিতে যেখানে একাধিক সন্তান, সেখানে কিন্তু তোমার এখানে বাবা মার একটা মানে তোমার তারতম্যের ব্যাপার থাকে, এবং ওরাও একটা বড় হওয়াটাও সুন্দর হয়, মানসিকভাবে তাদের বৃদ্ধিটাও ভালো হয়, এবং প্রতিযোগিতাও থাকে। যেখানে প্রতিযোগিতা থাকবে না, মনোপলি যদি হয়, সেটা তুমি ব্যবসার ক্ষেত্রে বলো অথবা তুমি পলিটিক্যাল ক্ষেত্রে বলো, যদি প্রতিপক্ষ না থাকে এবং তোমার সত্য কথা মানুষ না বলে, তবে একটা পর্যায়ে এখানে তুমি, আমার 54টা ওয়ার্ড, 6টা ইউনিয়ন, 54টা ওয়ার্ড, এই 54টা এবং এবং এই আমার কম বেশি যেটা আমি জানি যে 167.18 বর্গ কিলোমিটারের আমার এই উপজেলা, এবং অথবা 93 বর্গ মাইল, হ্যাঁ, বর্গ মাইল এই উপজেলা। এইটা কাগজে কলমে, এটা কিন্তু কাগজে কলমে কথা। এই মাপ কবে হয়েছে আমরাও জানি না, কিন্তু এখন তুমি খবর নিয়ে দেখবা যে এই মাপটা নাই। যদি মাপা হয় এখন, এই মাপটা নাই। কেন নাই? 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত 6টা ইউনিয়নের শুধুমাত্র 3 নং আমরাগাছি ইউনিয়ন বাদে বাকি 5টা ইউনিয়নই তোমার পায়রা নদী বিধৌত অঞ্চল। কম বেশি পায়রার সাথে সে কানেক্টেড আছে। আমার 2 নম্বর ইউনিয়নের একটা বিরাট উপকূলীয় জায়গা, তোমার একটা পুরোটাই ধরো পায়রা নদীর মধ্যে চলে গেছে। এই যে আয়তন কমতে, তোমার 4 নম্বরের বিভিন্ন জায়গা, মেইন্দাবাদ, চরখালি, তারপর ওদিকে কাকড়াবুনিয়া বলো, 6 নম্বর পুরো উপজেলাই কিন্তু এরকম বিধৌত, পায়রা নদী বিধৌত। এখানে ধরো আমি যদি অনেক দোষারোপের কথা বলতে পারি, পলিটিক্যালি অনেক কথা বলতে পারি, হ্যাঁ, এখানে আপনার ওই রকম ওই লেভেলের বাঁধ নির্মাণ যদি নাও হয়, তারপরেও তো একটা ইয়ে থাকবে, যাতে আমার উপকূলীয় বাঁধে তুমি আমি তোমার দর্শকদের অবগতির জন্য বলি মাঝখানে, যে সরকার কর্তৃক কিন্তু এই পানি উন্নয়ন বোর্ড বা অন্যান্য বিভিন্ন সরকারের যে ডিপার্টমেন্ট গুলো আছে, তাদের মাধ্যমে এই উপকূলীয় বাঁধ রক্ষা, সংরক্ষণ, মেরামত, এগুলোর জন্য প্রচুর বাজেট থাকে, প্রচুর বাজেট থাকে। এখন উপকূলীয় এলাকায় এখন সমস্যাটা হচ্ছে, তুমি বা আমি বা আমরা সাধারণ জনগণ আমরা জানি না, আমরা এই তথ্যটা জানি না। মাননীয় প্রধানমন্ত্রী একটা তথ্য অধিকার আইন করছেন, হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনা তথ্য অধিকার আইনের মাধ্যমে
তথ্য পাওয়া নাগরিকের অধিকার, এটাকে নিশ্চিত করছেন। এখন তুমি বা আমি এইখানের চেয়ারে থাকা অবস্থায় আমি তোমাকে তথ্যটা দিচ্ছি না, পাইতে সহযোগিতা করতেছি না, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর দোষ না। না। মাননীয় প্রধানমন্ত্রী সকল কিছু জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, ডিজিটালাইজেশন করছেন, কিন্তু তার মধ্যেও বিভিন্ন জায়গায় ভূত লুকিয়ে আছে। এখন তুমি প্রশ্নটা করছিলে যে আমার প্রত্যক্ষ অংশগ্রহণটা কেন, আমি বলছিলাম যে বিবেকের দায় থেকে। আমি যদি এই কথাটা না বলি, আমি কথাটা না বললে অনেকে আমাকে বাহবা দিচ্ছে, আমি বাহবাটা চাই না। আমি শুধুমাত্র এইটাই চাই, আমি আপনার ঘুম ভাঙাইতে পারছি কিনা, আমি আপনার ঘুমটা ভাঙাইতে পারছি কিনা, আমি আপনাকে মানে মোদ্দা কথা বুঝাইতে পারছি কিনা যে আপনি কেচ্ছা কাহিনী শুই না আপনি অভিনয় দেখে ভুলে যাবেন না। আমরা এখানে ধরো আমরা একটা জনসভাকে একটা মানে বলতে গেলে একটা অভিনয়ের একটা ইয়েতে নিয়ে গেছি, মঞ্চ করে ফেলছি। তো এবং অনেক ক্ষেত্রে মানুষ এগুলো খায়ও আবার। এখন আমার দায়িত্ব হচ্ছে যে আমার তোমাকে জাগায় তোলা, আমার তোমাকে বলা যে আসলে এই ঘটনাটা এরকম না। এবং এটা দীর্ঘদিনের যে অচলায়তন, এখানে তুমি দেখবা যে আমার বিভিন্ন কথা আমি বলছি যে এখানে তোমার অনেক ক্ষেত্রে যে বিষয়গুলো ছিল, এবং শুধু আমি না, তোমাকে ধরো একজন দুইজন তিনজন কথা বলা শুরু করলে তখন দেখবা যে প্রান্তিক পর্যায়ের যে মানুষ কথা বলতেছে, তারা কথা বলতেছে এবং তারা দাবি নিয়ে আসতেছে যে কে কোথায় কত টাকা পায়, কে কিসের জন্য টাকা নিছে, বিভিন্ন ধরনের কথা উঠতেছে। তো আমরা তো চাই নেই, আমরা তো ধরো বর্তমান প্রশাসন বলো, ভবিষ্যতে যারা আসবে, অতীতে যারা ছিল, আমরা তো কারোর কাছ থেকে আমরা তো কারোর সাথে তো আমাদের তোমার বা আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, জায়গা জমি নিয়ে ঝামেলা নাই। তো আমরা তো চাই নাই যে আপনারা কলুষিত হন বা কেউ একজন এই ধরনের হোক। আমরা তো চাইছি আপনারা সবাই মিলেমিশে আপনারা এটাকে গড়ে তোলেন। আমাদের তো লক্ষ্যই ছিল যে আমাদের মির্জাগঞ্জ আমরা গড়ে তুলবো, কথা তো এটা ছিল। হ্যাঁ, ওই যে কথা ছিল, যে কথা ছিল এইটা হবে, আমরা তো কথা ছিল আমাদের সাথে এইটা হবে। তো আমি বেসিক্যালি তোমার ওই লম্বা না করি কথা, যে আমি আমার বিবেকের দায়বদ্ধতা থেকে আমি এখানে জড়িত, এবং আমি চেষ্টা করব এটার জনগণের জন্য কাজ করতে। সেটার জন্য আমাকে সরাসরি প্রার্থী হইতে হবে, নট নেসেসারি প্ল্যাটফর্ম থাকবে সেখানে মানুষের জন্য। হ্যাঁ, আমি আমার প্রফেশনাল ধরো কাজ করব, সেখানে আমি যদি সামাজিক এই আল্লাহ যদি সহায় হয়, জনগণ যদি চায়, তো এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে ইনশাল্লাহ। এবং ঘটলে একটা সুন্দর যাতে, এবং এরপরে যারা আসবে, যদি আজকের অবস্থার পরিবর্তন হয়, এরপরে যারা আসবে, তুমি মনে রাখবা যে এরপরে যারা আসবে, যারাই আসুক, আমার এই যে কথা, এই যে তোমার বলা, এই যে ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলা, এইটা চেয়ারে যেই বসুক না কেন আমার এটা চলমান থাকবে ইনশাল্লাহ, এর ব্যত্যয় ঘটবে না। এটা একটা ট্র্যাক যদি একবার চেঞ্জ হয়ে অন্যদিকে ঘুরে দেওয়া যায়, অন্তত মানে চিরজীবন না হলেও কিছুদিন হলেও চলবে প্রতিযোগিতা। তারপরে বিশেষ করে সম্মানিত দর্শক, আমরা এখানে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী 9 তারিখে। নির্বাচনে আমাদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আছে 3 জন। একজন আছে আমাদের বর্তমান চেয়ারম্যান খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, ওনার মার্কা হচ্ছে কাপ পিডিস। আর একজন আছে আমাদের সাবেক, মানে সাবেক বলবো না, যে বর্তমানই এখন ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম জুয়েল, ওনার মার্কা হচ্ছে ঘোড়া মার্কা। আর একজন আছে আমাদের মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক, একজন সিনিয়র নেতা আলহাজ আশরাফ আলী হাওলাদার, ওনার মার্কা হচ্ছে আনারস। তো সামনে নির্বাচনে আরো মহিলা ভাইস চেয়ারম্যান আছে 3 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান আছে 7 জন। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবেন। ভোট হচ্ছে আপনাদের নীরব একটা মতামত প্রদানের জায়গা। যদিও আমি এই ভোট নিয়ে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি পিছনে, এখানে অনেকেই সামনাসামনি বলে দিচ্ছে কে কার সমর্থক, কে কাকে সমর্থন করে, কেন সমর্থন করে। অনেকে আছে যারা ক্যামেরার সামনে বলতে চায় না, বলে নাই। আবার অনেকে আছে যে না, এই বিষয়ে মন্তব্য করব না। আবার এরকমও আছে কেউ ভোট কেন্দ্রে যাবেন। আমি ছোট্ট করে আমার বন্ধুর কাছে এই বিষয়টি, যেহেতু সে একজন পলিটিশিয়ান, তার কাছে একটু জানতে চাইবো। সেটা হচ্ছে, যেহেতু বিএনপি নির্বাচন বর্জন করতেছে, তাদের এই ডিসিশনটা যদি তুমি একটু সংক্ষেপে বলো, যে আছে তাদের এই ডিসিশনটা কতটুকু সঠিক। এটার মূল্যায়ন করবো, এই সিদ্ধান্তটার মূল্যায়ন করবো। এই তো প্রথমত কথা হচ্ছে যে গণতান্ত্রিক বিশ্বে গণতান্ত্রিক যে রাজনৈতিক চর্চা, এটার একটা রাজনৈতিক দল, এইটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের সংভাষায় যদি যাই,
এখন রাজনৈতিক দল গঠনের প্রধান লক্ষ্যটা কি? কথা তো অনেক হয়, বইতে বিভিন্ন ধরনের গঠনতন্ত্রে তাদের অনেক কথাবার্তা থাকে। আমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করছি, আমি যে হ্যাঁ, তুমি তো হ্যাঁ 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 গণতন্ত্রের যে সংজ্ঞা আমরা পড়ছি, হ্যাঁ। ওই গণতন্ত্র এখন আর খুঁজে পাই এখন ওই যে তুমি ধরো সংজ্ঞাটাই যদি তুমি ধরো ফর দ্য পিপল, কি বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, নাকি? তো এইটা তুমি বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল তুমি করবা কেমনে? বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল তুমি করবাটা কেমনে? এই প্রসেসটা কি? সেই প্রসেসটাই তো নির্বাচন। Right. জনগণ দ্বারা, জনগণের জন্য, জনগণের মানে এই জনগণের মাধ্যমে, এই যে বিষয়টা, এটা তুমি নিশ্চিত করবা কিভাবে? এই জন্যই বলতেছি যে রাজনৈতিক দল গঠনের বা রাজনৈতিক দল পরিচালনা, তাদের উদ্দেশ্যটাই মানে রাজনৈতিক দলটাই হবে নির্বাচনমুখী। এখন এইখানে তাদের ভোট বর্জনের যে যে ইস্যুটা, এটা তো আজকে থেকে না, দীর্ঘদিন থেকেই তারা ভোট বর্জন করতেছে। এখন 14তে ভোট, 13 বা 14তে ভোট বর্জন করলো, তারপরে এই ভোট বর্জন চলতেছে। এখন ভোট বর্জন চলতেছে, আপনি ভোট বর্জনটা কাদের মাধ্যমে করলেন? ভোট বর্জনটা যাদের মাধ্যমে আপনি করতেছেন, ভোট বর্জনটা আপনি যাদের কারণে করতেছেন, তারা তো ভোট বর্জন করতেছে না। আপনি জনগণকে দেখাচ্ছেন যে আমি আমি তোমাদের ভোটের অধিকার বা এইগুলো বলতেছেন আপনি, কিন্তু ভোট বর্জন তো জনগণ করতেছে না। জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে। এখন বিশেষ করে স্থানীয় নির্বাচনে এবং জাতীয় নির্বাচনেও তুমি দেখবা যে জাতীয় নির্বাচনেও ধরো আমার তোমাকে ভোট দেওয়ার খুব ইচ্ছা ছিল, তুমি বাক্সই পাতো নাই, তুমি যাওই নাই নির্বাচন, আমি তোমাকে ভোট দিব কিভাবে? এবং আমি এটাও মনে করি যে যদি তারা নির্বাচনমুখী হইতো, নির্বাচনে যাইতো, সেক্ষেত্রে তাদের জিনিসটা জনগণের কাছে, তাদের যে রাজনৈতিক দল গঠনের যে উদ্দেশ্য, জনগণ দেখ যে আমি চেষ্টা, আপনি তারপরে প্রত্যাখ্যান করতে পারতেন, সুযোগ তো ছিল। জনগণকে দেখাইতে পারতেন যে আপনারা যে জনগণ বলে আসো নির্বাচনে আসো, কাজ নির্বাচনে অংশগ্রহণ করো, সেটা ফেয়ার হয় নাই, বলতে পারতেন। এখন একটা কেউ যদি ধরো না আসে, মাঠে খেলতে না আসে, তো আরেকজন তো তো স্বাভাবিক এটা। আর বস্তুত তোমার মতাদর্শগত দিক থেকে তুমি আমি যেখানেই থাকি না কেন, আজকে বাংলাদেশের যে রাজনৈতিক বলো, অর্থনীতি বা যে প্রেক্ষাপটে বলো না কেন, এটার জন্য তারা একেবারে একটা সময় তাদের শাসন আমলের যে চিত্র, সেই চিত্রটা আজকের জন্য দায়ী। এটা যদি তুমি ব্যাখ্যা চাও তাহলে আমি বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারবো, কিন্তু না দায়ী কেন, আমি বললাম যে তাদের ইয়ের কারণেই আমরা অনেকটা যাইতে, আমরা এই যে আজকে যে উন্নয়ন বলো, তুমি যেভাবেই বলো না কেন, আমরা কিন্তু শিখছি যে ব্যর্থতা থেকেই আসলে মানুষ শেখে, ব্যর্থতা থেকেই শেখে। আচ্ছা, আরেকটু তোমাকে বলি, এইখানে ভোট বর্জনের পরবর্তীতে তারা তুমি যে পরিচয় করে বললা যে আমাদের যে আশরাফ আলী হাওলাদার সাহেব, তো উনি নির্বাচনে গেছেন, ওনার দল ওনাকে বহিষ্কার করছে, উনি দলীয় হাইকমান্ডের নির্দেশনা মানেন নাই, তার উপরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বা আদেশ বা যেটাই হোক না কেন একটা বিধিনিষেধ আসছে। তো উনি নির্বাচনে গেছেন, উনি তো তাহলে উনি বুঝতে পারছেন যে আসলে নির্বাচনে যাওয়া দরকার, এটা কিন্তু উনি বুঝতে পারছেন যে নির্বাচনে যাওয়া দরকার, কারণ ওনার স্বাভাবিকভাবে ওনার প্রতি চাপ ছিল যে আসার জন্য, নির্বাচনে আসার জন্য, বা উনি মনে করছেন নির্বাচনে যাওয়া উচিত। আচ্ছা, সাধারণ জনগণ, ওনার কিছু সমর্থক আছে, তো শুভাকাঙ্ক্ষী আছে, তারা চাইছে যে সে নির্বাচনে আসুক, এজন্য উনি ওনার বক্তব্যে কথাটা বলছেন। আচ্ছা, এখন সেখানে আমি মনে করি এই সিদ্ধান্তগুলো, এতে বিএনপি বা ওনারা আরো মূল ধারা থেকে জনগণের যে নির্বাচনমুখী, জনগণ যে আনন্দ উৎসব এর সাথে উৎসবমুখী পরিবেশে নির্বাচন করছে, যে মানে সাধারণ যে বিএনপি সমর্থক আছে, তাদের ভিতরে যে একটা স্পিরিট আছে, হ্যাঁ, অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ছে। শুধু নিষ্ক্রিয়ই না, ওনারা আস্তে আস্তে জনগণ থেকে যে বিচ্ছিন্নতা হয়েছে, সেই বিচ্ছিন্নতার দূরত্বটা যেটা এখন আছে, এইটা আরো যোজন যোজন বাড়তেছে। তো ওনারা তো নিজেরাই গোসায় থাকলাম, ট্রেনের গতিতে গেল, আমার পকেটে আমি টিকিট নিয়ে বসে থাকলাম, যে টিকিট তো আমার কাছে, ট্রেন ছাড়বে কিভাবে? এইভাবে থাকলে তো হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, আরেকটু বলি তোমাকে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি তোমাকে প্রশ্ন ছাড়া কিছু কথা বলি। তুমি ধরো দেখবা আমাদের এখানে যে সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, তুমি এখানে দেখবা যে প্রার্থীদের তুমি বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় আচরণ দেখবা, প্রার্থীদের মধ্যে বৈচিত্র্যময় তুমি আচরণ দেখবা। সেইটা আচ্ছা, তুমি ইচ্ছে করলে ই করো, ফোনটা রিসিভ করো যদি হ্যালো হ্যালো, এই যে 2 মিনিট হাঁটতেছি,
আচ্ছা, হাঁটতেছি হাঁটতেছি। আচ্ছা, তো উম, আমি একটু এখন বেরোবো, আমরা আর কি একটা প্রচার একটু যাবো ওই, এখন তো প্রচার চলতেছে না, এখন মূলত রেমাল পরবর্তী সময়ে মানুষের দুঃখ দুর্দশার খোঁজখবর নিতে বিকেল টাইমটাতে আমরা একটু বের হই, মানুষের কে কি রকম আছে। তো এইটার সূত্র ধরেই বলে, ওই যে বৈচিত্র্যময় বললাম, যে আমরা মূলত যে উদ্দেশ্যটা নিয়ে আমরা রাজনীতি করতেছি বা মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছি, সেটা হচ্ছে মানুষের দুঃখ লাঘব করা, মানুষকে উন্নত জীবন দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী যে সকল উন্নয়নকে উনি প্রজেক্ট হিসেবে নিচ্ছেন, বা যে সকল উন্নয়নকে উন্নয়ন পরিকল্পনা ওনার আছে, বা উনি যেভাবে দেশকে উন্নত করতে চাচ্ছেন, সেইটাকে জনগণের দুর্গড়ায় পৌঁছে দেয়া। মূলত উপজেলা পরিষদ কিন্তু আসলে এই জন্যই, এটাকে বলা হচ্ছে তোমার স্থানীয় সরকার। স্থানীয় সরকারটা কি, সরকারের স্থানীয় যে রূপটা, ওইখান থেকে কেন্দ্র থেকে যে আহ ইয়েটা আসবে, সেইটা যাতে আমি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এখন সেই জনগণ, আমি সামনে জনসভা করব, আজকে আমার জনগণের কোন প্রান্তে, আমার উপজেলার কোন জায়গায়, কোন এলাকায় কি ক্ষতি হচ্ছে, এটা যদি আমার কাছে কোনো স্বচ্ছ স্বচ্ছ একটা দৃশ্য না থাকে আমার কাছে, তো আমি ভবিষ্যতে সেবাটা করব কিভাবে? যেটাই আমরা করতেছি, আমরা এখন ঘুরতেছি এবং মানুষজন আমাদেরকে দেখে বলতেছে ওই রকম অবস্থা, একটা অবস্থা যে কেউ আছে, মানুষই বলতেছে, কেউ আছে জনগণের মাঝে, মানে কোন গ্রুপ আছে জনগণের মাঝে, আর কোন গ্রুপ আমরা শুনতে পাই মানুষ বলতেছে দপ্তরে দপ্তরে বিভিন্ন আহ, উচ্চ ইয়াতে যাচ্ছে। যাই হোক, আমরা প্রত্যাশা করি জনগণ সকল ক্ষমতার উৎস। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং অভূতপূর্ব রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা এই দেশে যে ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন, দেশকে যে ডিজিটাল করছেন, এর মাধ্যমে জনগণ সচেতন এবং জনগণ জানে যে উপজেলা পরিষদ এর কাজটা কি। এবং সেই উপজেলা পরিষদে যারা কর্তা ব্যক্তি থাকবেন, চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এনারা সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। আরেকটা জিনিস আমি এখানে একটু যুক্ত করি, শেষ করে দিই। তো যেহেতু জনগণের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হবেন, সেহেতু এই যে জনবিমুখতা, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ভাবে প্রশ্ন ফাঁসের চেষ্টা, প্রশ্ন ফাঁস তো বাংলাদেশ থেকে আমাদের নেত্রী কবেই উঠিয়ে দিয়েছেন। তো এইটা থেকে তাদের সুমতি হবে, তারা জনগণের কাতারে ফিরে আসবেন ইনশাল্লাহ। আমার তোমার প্রতি রিকোয়েস্ট থাকবে, তুমি যে প্রার্থীকে সমর্থন দিতেছো তার প্রতি একটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে, যেটা আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে, বিশেষ করে ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা আছে, ভাইস চেয়ারম্যান পিছনে যারা ছিল, তাদের একটা অভিযোগ এরকম, বা তাদের একটা অভিযোগ বলবো না, তাদের একটা মানে আক্ষেপ, সেটা হচ্ছে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে ঠিকই, কিন্তু তারা জনগণের জন্য কিছুই করতে পারে না। তো আমার পক্ষ থেকে তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আল্লাহ কবুল করে তোমার প্রার্থী যদি নির্বাচিত হয়, সে যেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে যারা আছে তাদের ভিতরে যারা নির্বাচিত হবে, তাদেরকে যেন একটু অন্তত তার ছায়াতলে জায়গা দেয়, তাদেরকে যেন দূরে ছেড়ে না দেয়, পিছনে অতীতে যে করছে বা যারা করছে তাদের মতো না হয়। এখন একটা জিনিস তোমাকে বলি, এই যে সূত্র ধরে, জহুরুল ইসলাম জুয়েল আমাদের ছোট ভাই ঘোড়ামার্কা নির্বাচিত করছে, আমি তো মূলত ওকে সমর্থন দিচ্ছি এবং ওর পক্ষেই আমি জনগণের কাছে যাচ্ছি। মূলত এই যে উপজেলা পরিষদ আইনে চেয়ারম্যানকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তার ধারে কাছেও ভাইস চেয়ারম্যানদেরকে ক্ষমতায়িত করা হয় নাই, এবং আলংকরিক হিসেবেই তাদের পদটা আছে। কিন্তু আইন কিন্তু ভাইস চেয়ারম্যান বিন্দুদেরকে নিষেধ করেন নাই যে আপনি উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যানদের আপনি জনগণের কোনো অংশের কথা বললে বা কোনো উন্নয়নের কথা বললে, সেটা যদি তারা না করেন, যদি আশানুরূপ কাজ চেয়ারম্যানরা না করেন, তাহলে আপনি কথা বলতে পারবেন না, এই কথা কিন্তু আইনের কোথাও নাই। অর্থাৎ এইটা কিন্তু আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি কিন্তু শ্যাডো গভর্নমেন্টের যে ব্যাপারটা আছে আপনি পালন করতে পারেন, এবং এই ব্যাপারটাই সবথেকে আকর্ষণীয় বিষয় এখানে, যে জুয়েল সেটা করছে, জুয়েল সেটা করছে। তো জুয়েলের এই বিষয়গুলোই তো পরবর্তীতে যারা আসবেন তাদের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। মানে সে যেটা থেকে বঞ্চিত হয়েছে, সে অন্যকে এটা থেকে বঞ্চিত করবে না। সে তো বলছে, এটা সে নিজেই তো এটা ইন্সপায়ার্ড হয়েছে, এবং সে নিজেই মানুষের কাছে তুলে ধরছে যে আমার পরিষদে এইটা হইতেছে, এবং সে তো বলতে গেলে ওইখান থেকে সে তার ভয়েস রেইজ করছে, সে কথা বলছে। এই কথা বলাটাই তো তাকে অপমানিত হইতে হয়েছে। এখন আইন তো ভাইস চেয়ারম্যানদেরকে ব্যারিয়ার দেয় না যে তুমি কথা বলতে পারবে না, তুমি জনগণকে নিয়ে তুমি প্রশ্ন করো, যেহেতু সেটা করছে। এবং এইটাই কিন্তু পরবর্তী যারা ভাইস চেয়ারম্যান হিসেবে আসবেন তাদের জন্য একটা মাইল ফলো শিক্ষা, বা তাদের জন্য একটা চলার পথ তৈরি করে দেওয়া, যে আপনারা এটা করতে পারবেন ইনশাল্লাহ। এবং আমি জুয়েলের সাথে কথা, এবং জুয়েলকে যে মেথডে, এবং আমি আরেকটু বলে রাখি, ভবিষ্যতের যে পরিষদ হবে, যদি জুয়েল নির্বাচিত হয়, আমরা যদি নির্বাচিত
আমরা যদি আসতে পারি ইনশাল্লাহ, তো সেক্ষেত্রে একটা স্বচ্ছ একটা দৃষ্টান্ত থাকবে। এবং সেখানে ওই চেয়ারম্যানের কাছে যাইতে হইলে সেখানে কেউ যদি, ধরো তুমি বা আমি, তুমি আমার কাছে একটা কথা বললা, হ্যাঁ, যে দোস্ত তুমি একটু এটা বলে দিও, হ্যাঁ, আমি সেটাকে না বলে থাকতে পারি, কিন্তু মেথডটা এমন হবে, এটা আমি এখন বললাম না, এটা আমাদের নির্বাচনী ইশতেহারে, জুয়েলের নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করব আমরা। এখন মেথডটা এরকম হবে, আমি চাইলেও তোমার এই তথ্যকে ঢেকে রাখতে পারবো না, এটা চেয়ারম্যানের কাছে যাবেই। আচ্ছা। ব্যাপারটা এরকম আকর্ষণীয়, এবং এইটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞ যে উনি দেশকে ডিজিটাল করেছেন। ওই একেবারে প্রত্যন্ত অঞ্চলে বসে একজন ক্লিক করবে, এখানে তথ্য চলে আসবে, আমি এই দুর্গত অবস্থায় আছি, এই সময় ঝামেলা আছি, এবং সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে এটা তোমার ইয়া করা হবে, ব্যবস্থা করা হবে তার অবস্থা পরিবর্তনের জন্য। এটাতে কেউ কোনো মানে তোমার দালাল বা কেউ থাকলেও পারবে না। আমি অলরেডি আমার যে নেক্সট প্রশ্নটা ছিল, এর প্রশ্নের উত্তর মোটামুটি মানে কিছুটা হলে পেয়ে গেছি আমি। তারপর আমি একটু দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আমার প্রশ্নটা করতে হচ্ছিলাম এরকম যে জিও যেহেতু একটা ইয়াং জেনারেশন, হ্যাঁ, আমাদের ছোট ভাই, হ্যাঁ, এখন ওর সাথে যারা কর্মী আছে তার মধ্যে 60 to 70% ওর বয়সী বা রাইট, আমাদের বয়সী ইয়াং জেনারেশন। রাইট। তা আমরা যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন জায়গায়, গতকালকে এক ইউনিয়ন পরিষদে একজন ইউপি সদস্য, ওনাকে আমি সেম প্রশ্নটা করছিলাম। তো প্রশ্ন হচ্ছে যে এখানে অনেকে বলা বলি করে যে ওর পাশে সব পোলাপান, তো ও যদি চেয়ারম্যান হয় তাহলে ইউনিয়ন মানে উপজেলা পরিষদে ইয়ং পোলাপানের একটা আচ্ছা, দৌরত্ব তৈরি হবে। আচ্ছা। তো এখানে সিনিয়ররা কতটুকু মূল্যায়ন পায়, কতটুকু সম্মান পায়, কতটুকু জায়গা পায়, এটা নিয়ে তারা একটু মানে তারা একটু দ্বিধার ভিতরে আছে। তা আমার পক্ষ থেকে তোমার প্রতি প্লাস তোমার প্রার্থীর প্রতি রিকোয়েস্ট থাকবে, আল্লাহ যদি তোমাদেরকে কবুল করে, তোমরা এই বিষয়টা একটু মাথায় রাখবা। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে আসলে এই এতক্ষণ জীবিত ছিল। এই প্রশ্নটা জনগণের থেকেও জনগণের মধ্যে এই প্রশ্নটাকে ছড়াই দেওয়া হয়েছে, এবং এমন ভাবে ছড়ানো হয়েছে যে জুয়েল আসলে সন্ত্রাস হবে, এই যে তারুণ্যের ইয়েটা জোয়ার, এটাকে একটা উচ্ছৃঙ্খলতা হিসেবে। এখানে আল্লাহর ও যদি জুয়েল যদি চেয়ারম্যান নির্বাচিত হয়, তাহলে এটা বাংলাদেশের রেকর্ড হবে। না, রেকর্ড কেন, কেন রেকর্ড? এর আগে তো হয়েছে এর মধ্যে। ঘনিষ্ঠ নো 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 নো, না, এর আগে হয়েছে না। বর্তমান পরিষদ কততে আসছে তুমি হিসেব করে দেখো, এর আগে এর থেকে কমে আসছে অলরেডি। তোমার ইয়েতে হয়ে গেছে অলরেডি, ওর থেকেও জুনিয়র একজন হয়ে গেছে বাংলাদেশে, সর্বকনিষ্ঠ একজন হয়ে গেছে, সম্ভবত নোয়াখালী বা অন্য কোনো জায়গায়। তো এখন আমি যেটা বলতেছিলাম যে এইটা হলো একটা ছড়ায় দেওয়া, এটা হলো রাজনৈতিক একটা অপকৌশল বলি আমি এটাকে। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো, আমার উপজেলা আওয়ামী লীগ বলো বা বিভিন্ন জায়গার মেম্বাররা বলো, বিভিন্ন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বলো, আচ্ছা এই যে সারা দিনের যে ওয়ার্ক, এটা কি লং ডে, এই মানুষগুলো কি থাকতে পারে? তাদেরকে কষ্ট দেওয়া ঠিক? তারা তো তাদের মতো করে বিভিন্ন ডোর টু ডোর যাচ্ছে, মুরব্বীরা যেখানে যাদের ইয়া। এখন বর্তমান প্রেক্ষাপটে কি আমরা তরুণদের ছাড়া পরিষদে কাউকে দেখতে পাচ্ছি? আধিক্য কাদের? তরুণদের। তো এখন তরুণ তো লাগবে, এটা এটা করতে হলে তো তরুণ লাগবে। তো তরুণ যদি লাগে কাজ করতে হইলে, আর তরুণদের আধিক্য যেটা ছিল, সেটা ছিল একটা তোমার মানে আমি যদি বলতে চাই, শুদ্ধ ভাষায় যদি বলতে চাই, সেটা আসলে একটা মানে বেমানান একটা বেখাপ্পা একটা একটা অবস্থা ছিল, যেটা যার সাথে যায় না। কিন্তু এখানে যে তরুণরা থাকবে, এই তরুণরা কোনো ধরনের কোনো একজন একটা ছেলে, সে আমাদের চেষ্টা থাকবে কর্মসংস্থানের। আমরা তো, তুমি মানে কোনো কাজ করবে না, তুমি চেয়ারকে ব্যবহার করে তুমি অগাধ টাকা পয়সার মালিক হবা, এবং এই টাকা পয়সার কোনো সোর্স নাই, হ্যাঁ, কোনো ধরনের কোনো যোগ্যতা ছাড়া তুমি এখানে থাকবে না, এবং তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে চেষ্টা করা হবে তোমাকে কর্মসংস্থান করে দেওয়ার জন্য, পথ দেখানোর জন্য। নেতা মানেই হচ্ছে পথ প্রদর্শক। সুতরাং এটার চেষ্টা থাকবে, যদি তার ব্যত্যয় ঘটে তখনও তুমি আমাকে পাবা, ইনশাল্লাহ, কথা আমি বলবো। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশা করি এই বিষয় নিয়ে আর কথা বলতে হবে না। তো সম্মানিত দর্শক, অনেক কথা বললাম, অনেক আড্ডা মারলাম, অনেক কথা হলো। পরবর্তী এরপরে যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো বিষয়ে আমরা অন্য যে কোনো প্রসঙ্গ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধু তোমাকে, যে এরকম একটা কথা বলার একটা পরিবেশ তৈরি করার জন্য। এবং আশা করি আমরা যে উদ্দেশ্যে আমরা পথ চলতেছি, সেই পথ চলার উদ্দেশ্যটা
সফল হবে। যে কথা আমরা মুখে বলতেছি সেই কথাগুলো দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, সেই কথাগুলো আমরা চাইবো যে আমরা যেটা করতেছি বা আমরা যেটা বলতেছি, আমাদের যে ইচ্ছা, আপনারা সাথে থাকলে আমরা আমরা যাতে করে সেই আমাদের যে একান্ত ইচ্ছে একটা আদর্শ পরিষদ গড়ে তোলা এবং অন্যান্য পরবর্তীকালে যে ধরনের কাজগুলো করলে এই উপজেলার উপকার হবে, গণমানুষের উপকার হবে এবং আমাদের মুখ থেকে এখন যে প্রত্যাশাগুলো বা এখন যে কথাগুলো আমরা বলতেছি আমরা যাতে সেগুলো বাস্তবায়ন করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন এবং সার্বিক সকল দিক থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং একান্তভাবে আমাদের এই যে ইখলাসের সাথে এবং খালেস নিয়তে আমরা যে এগোচ্ছি, এটা যাতে আমরা সফলতার মুখ দেখতে পারি এবং একটি সুন্দর শান্তিময় উপজেলা গড়ে তুলতে পারি। ধন্যবাদ। এবং জুয়েল জুয়েল যেভাবে কাজ করতে চায় এবং সেই কাজের জন্য আমরা যারা পাশে আছি, বা জুয়েলের যে ভীষণ, জুয়েলের যে কাজ করার ইচ্ছা, সেইটা যাতে আপনাদের সকলের সমর্থন এবং ভালোবাসা নিয়ে আমরা যাতে জুয়েল যাতে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে এবং সুন্দর একটি উপজেলা পরিষদ অতীতের ভুল ত্রুটিকে বিবেচনায় নিয়ে একটি শান্তির উপজেলা গড়ে তুলতে পারে, উন্নয়ন এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশিত পথে উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারে, সেই উদ্দেশ্যে আপনারা জুয়েলকে সমর্থন দিবেন। সকল পথ মত এবং সকল দিক থেকে আপনারা পাশে থাকবেন, এই আশা আমি রাখি। পরিশেষে সকলকে জানাই আসসালামু আলাইকুম।